সুপ্রভাত। আজ কয়েকদিন পর আবার তোদের সাথে মিলিত হয়েছি। মাঝখানে শরীর একটু খারাপ হয়েছিল, যদি এখন সুস্থ স্বাভাবিক দিব্য। আশা করি তোমরা আগের পড়াগুলো পড়ে নিয়েছো। আমরা সুয়েজ খালে হাঙর শিকারের দুটো ক্লাস করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে স্বামী বিবেকানন্দ এবং তার সহযাত্রীরা কীভাবে সুয়েজ বন্দরে হাঙর শিকার করেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। আজকে আমরা যে অংশটা পড়বো, এই প্রবন্ধেরই শেষ অংশটা যেটা পড়বো, সেখানে কিন্তু আর হাঙর শিকার টিকারের কোনো ব্যাপার নেই। এরপর একটা ঐতিহাসিক দূরদৃষ্টির চিত্র স্বামী বিবেকানন্দ তুলে ধরবেন এবং তার দৃষ্টিভঙ্গি যে কত গভীর ছিল, কত সুদূর প্রসারী ছিল, তার নিদর্শন আমরা এই অংশে আমরা পাবো। দেখ, এই সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। খাত স্থাপত্য মানে হচ্ছে গিয়ে খনন শিল্প। সুয়েজ খাল, এই ছবিটা একটা ছবি আঁকতে গেলে তোমরা আঁকার উপায় আমার এই মুহূর্তে নেই, তাও দেখছি দাঁড়াও। হ্যাঁ, একটা ছবি এঁকে নিয়েছি মোটামুটি, একটু দেখো। আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এখানে হচ্ছে কি ভারত মহাসাগর, বড় করে হলো ভারত মহাসাগর। এটা ভারতবর্ষ, এটা আটলান্টিক মহাসাগর থাকলো। এখানে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, এই তিনটে জায়গায় বুঝো। আর এটা হচ্ছে ভূমধ্য মহাসাগর। ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্য সাগর। এটা হচ্ছে ইতালি, একটু খাঁজকে এগিয়ে এসছে ইতালি। তা এইখানে ভূমধ্য সাগর আর এদিকে লোহিত সাগর, এই ভারত সাগরের মাঝখানে এখানে লোহিত সাগর, এটা সাগর একটা। এইখানে যদি জয়েন্টটা এইখানে এই মিশরীয় অংশে, এটা মিশর, এই মিশরের এই অংশে এইখানটায় কিছুটা জায়গা খালি যুক্ত হয়ে আছে, মরুভূমির বালি দিয়ে যুক্ত হয়ে আছে এখানটা। তার জন্য এখান থেকে যদি কাউকে ভারতবর্ষে আসতে হয়, তাকে আসতে হচ্ছে এই পুরো আফ্রিকা ঘুরে ঘুরে ভারতবর্ষে আসতে হচ্ছে। কিন্তু এ খুব সহজে এই ভূমধ্যসাগর দিয়ে খুব সহজে, এখানে যদি রাস্তাটা থাকে তো খুব সহজে এটা দিয়ে বেরিয়ে ভারতবর্ষে চলে আসতে পারে। তার জন্যই ফরাসিরা তথা ইউরোপের মানুষরা বা মিশরের রাজারা এইখানে একটা সুয়েজ খাল খনন করেছে। এইখানে 100 কিলোমিটার মতো একটা অংশ জুড়ে সুয়েজ খাল খনন করতে হয়েছে। তাহলে এই ভূমধ্যসাগর এবং লোহিত সাগর মিশে গেছে, এটা দিয়ে জাহাজ খুব সহজে আসা যাওয়া করতে পারে। এটা হলো মূল সুয়েজ খালের অবস্থান পৃথিবীর প্রেক্ষিতে। আশা করি বুঝতে পেরেছ। ছবিটা কোন দিকে গেল? হোক, আবার আমরা ফিরে আসি মূল পড়ার ক্ষেত্রে। এই সুয়েজ খাল হলো গিয়ে খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। খাত স্থাপত্য মানে খনন কার্য। মরুভূমির বুকে খনন করা খুব মুশকিল। সেই মরুভূমির বুকে খনন কার্য করে মরুভূমিকে খনন করে এই খালটা তৈরি করা হয়েছে। তার জন্য খুব মুশকিল, তাই তাকে বলা হচ্ছে খুব অদ্ভুত একটা নিদর্শন। ফার্ডিনেন্ডু লেসেপস নামক এক ফরাসি স্থপতি, এটা আনালেন মারবে, এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। এখনকার দিনে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ এবং ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। এটা কি কাজ হয়েছে না, ইউরোপ এবং ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের সহজ হয়ে গেছে। কারণ ইউরোপের মানুষরা ব্যবসার জন্য অনেকাংশে নির্ভর করে থাকে ভারতবর্ষের উপরে। এরা কিভাবে নির্ভর করে থাকে না, এক্ষুনি আমরা আলোচনা করব। মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীন কাল থেকে কাজ করেছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় এবং বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ আর আছে কি? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদি এর ব্যবহার 100 বছর আগে পর্যন্ত হতো, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত, পৃথিবীর বিভিন্ন দেশে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিনা, কিংখাব ইত্যাদি এদেশের মতো কোথাও এত হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়িত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ হলো গিয়ে বাণিজ্যের একটা ভিত্তিভূমি। তাই বলছেন
প্রাচীন মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য, বর্তমান অবস্থায় মানে 1890-95 সাল নাগাদ পৃথিবীতে যেটুকু উন্নতি হয়েছে, সেই উন্নতির পেছনে প্রেক্ষাপটে সবচেয়ে বড় অবলম্বন কারা না, সবচেয়ে বড় হাতিয়ার কারা না, ভারতবর্ষ। কারণ কেন? এটা ভারতবর্ষের সাথে যারা যখন ব্যবসা বাণিজ্য করেছে তারাই তত বেশি উন্নত হয়ে গেছে। আজ পৃথিবীর মূল চালিকা শক্তি হয়ে আছে কারা না, ইংরেজরা। আর ইংরেজরা কাদেরকে শাসন করে, কোন দেশকে অবলম্বন করে তাদের এই আভিজাত্য না, ভারতবর্ষকে তারা রাজত্ব হিসেবে ব্যবহার করছে। ভারতবর্ষের সাথে তাদের বাণিজ্যটা নিচ্ছে, ভারতবর্ষ থেকে সমস্ত কিছুকে তারা স্থানান্তরিত করে দিচ্ছে, তার জন্য তাদের এত উন্নতি। তাই লেখক বলছেন, অনাদিকাল হতে উর্বরতায় এবং বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? ভারতের মতো দেশ আর নেই। দুনিয়ার যত সুতি, কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি যা কিছু আছে, সব ভালো ভালো জিনিসগুলো সব কিছুই কিন্তু ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পৌঁছত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিনা মানে হচ্ছে ভেড়ার লোম দিয়ে তৈরি পোশাক, আর কিংখাপ সোনালি জারির নকশা কাটা রেশমি বস্ত্র। কিংখাপ হচ্ছে গিয়ে সোনালি জারির নকশা কাটা বস্ত্র। এই বস্ত্রটা খুব বিখ্যাত। যারা যখন উন্নতি লাভ করতো, যে দেশ যখন বেশি উন্নত হয়ে যেত, দামি দামি জিনিসপত্র দরকার, দামি দামি পোশাক দরকার, দামি দামি খাবার দাবার দরকার, তখনই তাদের ডাক পড়তো ভারতবর্ষ থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসো। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো তখনই ওই সকল জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করত। যখন যারা সভ্য হচ্ছে তারাই ভারতবর্ষের উপর নির্ভর করছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু জায়গাটা, এটার মধ্যে অনেক গভীর কথা বলেছেন লেখক। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলতো। কোন বাণিজ্য না, ভারতবর্ষ থেকে যে এই উৎকৃষ্ট যে সামগ্রীগুলো যেত, সে পোশাকই বলো আর মশলাই বলো বা হিরে, চাল, মতি, সোনাদানা, রূপা, তুলা, পাট, নীল, লাক্ষা যাই যেত, দুটো প্রধান ধারা ছিল। বাণিজ্যের দুটি প্রধান ধারা চলত। একটি ডাঙাপথে আফগানি ইরান দেশ হয়ে, আর একটি জলপথে রেড সি হয়ে। একটা ডাঙাপথে উত্তর পশ্চিম ভারত দিয়ে বেরিয়ে যেত, সোজা গিয়ে সেটা পৌঁছতো ইরানের উপর দিয়ে গিয়ে চলে যেত একদম ইউরোপ। আর একটা পথ হচ্ছে গিয়ে স্থলপথে যদি না হয় তখন তাকে যেতে হচ্ছে কোন পথ দিয়ে না, জলপথ দিয়ে। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রেড সি মানে লোহিত সাগর দিয়ে যাচ্ছে। সিকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুশ নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হতে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। কোথায় না, সিকান্দার শাহ যখন ইরান জয় করলেন, তিনি বললেন, গলার অবস্থা মোটেও ভালো না রে, তিনি বললেন যে জলপথে তো সবটা হচ্ছে না, স্থলপথে সবটা হচ্ছে না, তাহলে জলপথে কিভাবে যাতায়াত করা যায় কিনা, রাস্তা আছে নাকি একটু ভালো করে দেখ। সিন্ধু নদের মুখ হলে কি হবে না, ভারতবর্ষের ভিতর থেকে মালটা নিয়ে করে বাণিজ্য তৈরিটা নিয়ে করে সিন্ধু নদী মারফত সমুদ্র মুখে চলে গেল, মোহনায় উঠে পড়লো, সমুদ্র দিয়ে চলে গিয়ে লোহিত সাগর দিয়ে ঢুকে যাচ্ছে, ইউরোপে প্রবেশ করার পথ পাওয়া যায় কিনা। এবং সেখানে এই লোহিত সাগরটা দরকার, লোহিত সাগর এবং সেখানে সুয়েজ খালটা প্রয়োজন। লোহিত সাগর আর ভূমধ্যসাগরের মাঝখানে কিছুটা মরুভূমি অঞ্চল আছে, সেই মরুভূমি অঞ্চলটাকে কেটে করেই তৈরি হয়েছে সুয়েজ খাল। এটা এর পরের পৃষ্ঠায় আমরা পাবো। কিন্তু এখন আমরা পাচ্ছি ভারতবর্ষ থেকে কিভাবে ব্যবসা বাণিজ্য ইউরোপরা করেছে সেই ইতিহাসটা। ব্যাবিলন, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বাগদাদ ও ইতালীয় ভেনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। রোমে আগে পাঠাতো ভারতবর্ষ বাণিজ্যগুলো, তারপর রোম যখন ধ্বংস হয়ে গেল তখন বাগদাদে পাঠালো, আর ভেনিস শহরে পাঠালো, আর জেনিভা এখনকার নাম জেনোয়া ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। তখন যখন তুর্কেরা রোম সাম্রাজ্যর দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। যখন তুর্কিরা রোম সাম্রাজ্য জয় করে ইতালীয়দের ভারতবর্ষের সঙ্গে যে বাণিজ্যটা চলছিল সেই রাস্তাটা বন্ধ করে দিল, লোহিত সাগরের মধ্য দিয়ে আসার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা বন্ধ করে দিল, যখন সুয়েজ খালের মধ্য দিয়ে আসার যে রাস্তা ছিল সেটা বন্ধ করে দিল, তখন
ইউরোপের মানুষরা ভারতবর্ষ আসার বিকল্প রাস্তা খুঁজতে আরম্ভ করল। সেই বিকল্প রাস্তাটা হচ্ছে গিয়ে আফ্রিকাকে পুরো বেড় দিয়ে করে ঘুরে এসে ভারতবর্ষে পৌঁছানো। এই চেষ্টাটা করতে গেছিল কে না, জেনোয়া নিবাসী কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতবর্ষে আসার রাস্তা বার করার চেষ্টা করেন। ফল স্বরূপ তিনি ভারতবর্ষে না এসে ভুলক্রমে গিয়ে পৌঁছান আমেরিকা মহাদ্বীপে, আবিষ্কার করে বসেন। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে এ ভারতবর্ষ নয়। সেই জন্য আমেরিকান আদিম নিবাসী এখনো ইন্ডিয়ান নামে অভিহিত। এই জন্য সেখানে গিয়ে তিনি বলেছিলেন এটা ইন্ডিয়ান, এখনো ইন্ডিয়ান নামে পরিচিত। বেদে সিন্ধু নদের সিন্ধু ও ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানীয়রা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুলল, আন্ডারলাইন মানে পুরোটা। তাই থেকে ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অদ্ভুত্থানে হিন্দু দাঁড়ালো কালা বা খারাপ, যেমন এখন নেটিভ। তাহলে কি পাচ্ছি আমরা না, এরপর ভারতবর্ষ আবিষ্কার হয়ে গেল বা আমেরিকা আবিষ্কার করে ভ্রান্ত নীতি নিয়ে থাকলো কলম্বাস। আর বেদে কি পাচ্ছি না, সিন্ধু নদের কি নাম ছিল, সিন্ধু এবং ইন্দু। এই ইন্দুটাই ইরানিরা কি বলছে, ইন্দুকেই তারা হিন্দু বলে দিল। গ্রিকরা হিন্দুকে করলো ইন্ডুস, হিন্দু গ্রেটার দেন ইন্ডুস। এইটাই ইন্দুস থেকে হয়ে উঠলো ইন্ডিয়া বা ইন্ডিয়ান। যদিও কিছুকাল আগে পর্যন্ত মুসলমানরা যখন আমাদের দেশ জয় করেছিল তখন তারা হিন্দু অর্থ দাঁড়িয়েছিল কালা, কালা আদমি। হিন্দু অর্থ মানে কালা। যেমন বর্তমানে ইংরেজিদের ক্ষেত্রে হিন্দু মানে কি, নেটিভ মানে খারাপ লোক। মোটেও ভালো অবস্থা নয় রে, অনেকদিন পড়ায়নি তো, গলার পর এখনো চাপ আছে আমার। 1 মিনিট জল খাই। যাই হোক, তোর ভেবো না যে করোনা হয়ে আমি খুব খারাপ অবস্থায় আছি। হয়তো করোনা হয়ে গেছে, হয়তো বা জানি না কি অবস্থায় আছি। কোনো টেস্ট করিনি, আমার কোনো অসুবিধা নেই, কোনো জ্বর নেই, কোনো জ্বালা নেই, কোনো রোগ জ্বালা নেই, খালি গলা খুসখুস করছে। ওকে। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে। পর্তুগিজরা ভাস্কো দা গামা, পর্তুগিজদের মধ্যে ভাস্কো দা গামা সবার প্রথম পুরো আফ্রিকাকে ঘুরে এসে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন 1398 সম্ভবত, যতদূর মনে পড়ে 1398 বা 1498 কালিকট বন্দরে পৌঁছেছিলেন। 1498 হবে মনে হচ্ছে, হ্যাঁ পৌঁছেছিলেন। ভারতের লক্ষ্মী পর্তুগালের উপর সদয়া হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত। দেখো কি সুন্দরভাবে দূরদৃষ্টি দিয়ে দেখো বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে কারা ভারতবর্ষের সাথে রাস্তা বার করেছিল না, পর্তুগিজরা। আফ্রিকা ঘুরে এসে পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিল। তাই ভারতবর্ষের লক্ষ্মী পর্তুগালের উপর সদয় হয়েছিল। ধীরে ধীরে কি হলো না, ফরাসিরা এলো, ওলন্দাজরা এলো। ওলন্দাজ মানে কারা, হল্যান্ডের নিবাসীদের ওলন্দাজ বলা হতো, হল্যান্ডের। তারপরে দিনেমাররা এলো, দিনেমার মানে কারা, ড্যানিশ মানে ডেনমার্কের লোকদের বলা হতো দিনেমার। তারা ভারতবর্ষের বুকে এলো। সবার শেষে এলো ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই। এখন বর্তমানে ইংরেজরা আছে, একটু আসতে বলবো, যেটা পাচ্ছি না বলতে। ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য, রাজস্ব সমস্তই আছে। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন হচ্ছে। তাই ভারতের আর তত কদর নেই। একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভপূর্ণ, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল সে কথা মানতে চায় না, বুঝতেও চায় না। আমরাও কি বোঝাতে ছাড়বো? ভেবে দেখো কথাটা কি। ওই যারা চাষাভূষা, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে, অথচ তাদের কোনো পরিবর্তন নেই। সত্যি বর্তমানে আমেরিকাতেও কিছু কিছু জিনিসপত্র এমনভাবে উৎপন্ন হচ্ছিল, লেখক যখন বলেছেন যে ভারতের চেয়েও ভালো ভালো উৎপন্ন হচ্ছে। তাই ভারতবর্ষের আর তত কদর নেই, এখন আমেরিকার কদর বেড়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে।
ঠিক তাই হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে আমেরিকা বর্তমানে সবার 1 নম্বর দেশ হয়ে দাঁড়িয়ে আছে। একসময় ভারতবর্ষ ছিল পৃথিবীর 1 নম্বর দেশ, কিন্তু ভারতবর্ষ কোনোদিন রাজত্ব করতে চায়নি, কিন্তু আমেরিকা সেখানে রাজত্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয়রা স্বীকার করতে চায় না, তারা মনে করে ভারতবর্ষ হচ্ছে নীতিপূর্ণ, খুব কালা আদমি মানুষরা, খুব নগণ্য মানুষরা আছে, খুব তুচ্ছ মানুষরা আছে, এরকমভাবে মনে করে। কিন্তু আমরাও ভারতে ছাড়বো না। আমরা ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্যটা কি না, আমাদের কর্তব্য ভারতবর্ষের গুণগান গাওয়া, গুণগানকে পৃথিবীর সামনে তুলে ধরা। ভেবে দেখো তো কথাটা, ওই যারা চাষাভূষা, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত, বিজাতি বিজিত মানে বিজাতির দ্বারা বিজিত হয়েছে, পরাজিত হয়েছে, আর স্বজাতির দ্বারা নিন্দিত হয়েছে। আমরা ভারতবাসীরা অপর জাতির দ্বারা পরাস্ত হয়েছি, ইংরেজদের দ্বারা পরাস্ত হয়েছি। আর কি করছি না, নিজের দ্বারা নিজেরাই নিজেদেরকে গালবন্ধ করছি। তাদের আবহমানকাল নীরবে কাজ করে যাচ্ছে, তাদের পরিশ্রম ফল তারা পাচ্ছে না। তারা আবহমানকাল ধরে যুগ যুগ ধরে নিজেরা পরিশ্রম করে যাচ্ছে, তো তাদের পরিশ্রম ফল আমরা পাচ্ছি না, দিতে পারছি না। আমাদের ভারতবর্ষের গরিব মানুষরা, খেটে খাওয়া মানুষরা, ওরা কাজ করে মাঠে ঘাটে, কলকারখানায়, রাস্তায়, সর্বত্র কাজ করে বেড়াচ্ছে। যে সমস্ত শ্রমজীবী, কৃষিজীবী মানুষরা কাজ না করলে পৃথিবীটা থমকে দাঁড়াতো, সেই সমস্ত মানুষদের কথা লেখক বলছেন। তো তারা তাদের পরিশ্রমটুকু, পারিশ্রমিকটুকু পান কি? পর্যাপ্ত পারিশ্রমিকটুকু তারা পান না কখনোই। তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু পাচ্ছেন না সে তুলনায়। কিন্তু ধীরে ধীরে প্রকৃতির নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে, ওরা পৃথিবীটা পাল্টে যাচ্ছে, দিন দিন পৃথিবীটা পাল্টাতে আরম্ভ করছে, পৃথিবী পাল্টে যাচ্ছে, দেশ সভ্যতা প্রাধান্য ওলট পালট হয়ে যাচ্ছে। কিন্তু ওই সাধারণ খেটে খাওয়া মানুষের দল তারা আজও কিন্তু কাজ করে যাচ্ছে। তারা মুখ বুঝে, ঘাড় নিচু করে ক্রমাগত কাজ করে যাচ্ছে শ্রমজীবী মানুষের দল। তারা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অনেক কিছু ওলট পালট হয়ে যাবে। এই পৃথিবীর মূল চালিকা শক্তি হচ্ছে ওই খেটে খাওয়া মানুষের দল। তাই তাদেরকে সম্মান জানানো উচিত আমাদের, তা আমরা করিনি কোনোদিনই। লেখক এখানে বলছেন, হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব, অনবরত, নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভ্যানিস, জেনোয়া, বাগদাদ, মগর, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজ ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য। তোমরা নীরবে অনবরত তোমরা নিন্দিত হয়েছ, এবং তোমাদের পরিশ্রমের ফলস্বরূপ যারা উন্নতি লাভ করেছে তারা হলেন বাবিল হয়েছে প্রাচীনকাল থেকে, ইরান হয়েছে, আলেকজান্দ্রিয়া হয়েছে, গ্রিস হয়েছে, রোম হয়েছে, ভেনিস হয়েছে, বাগদাদ হয়েছে। পর 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 লেখক সমস্ত দেশগুলির নাম বললেন, সমস্ত সভ্যতাগুলির নাম বললেন, যারা উপকৃত হয়েছে ভারতবর্ষের জনসাধারণের মাধ্যমে। তোমার দ্বারা সবাই উপকৃত হলো, আর তুমি কে ভাবে একথা? স্বামীজি তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, রামায়ণ মহাভারত লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধিস্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? রুধিস্রাবে মানে রক্তক্ষরণে। তোমাদের পিতৃপুরুষ মানে তোমাদের পূর্বপুরুষরা 2খানা দর্শন লিখেছেন, রামায়ণ মহাভারতের মতো কাব্য লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন। 10খানা কাব্য মানে কালিদাস, মুদ্রারাক্ষস, বরাহমিহির, তারা যে কাব্যগুলো রচনা করছেন, বিখ্যাত বিখ্যাত কাব্য রচনা করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আবার যাদের রুধিস্রাবে মনুষ্য জাতি যা কিছু উন্নতি, যাদের রক্তক্ষরণে, যাদের রক্তপাতের ফলে মানুষ্য জাতির যা কিছু উন্নতি হয়েছে, পৃথিবীর যা কিছু উন্নতি হয়েছে তোমাদের জন্য হয়েছে, তাদের গুণগান কে করে? তোমাদের কেউ গুণগান করে না। আমাদের দুর্ভাগ্য। স্বামীজি ওই জাহাজে বসে লিখতেই ভাবছেন, এই আমাদের দুর্ভাগ্য, তোমাদের কেউ গুণগান করে না। লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপরে, সকলের পূজ্য। লোকজয়ী, ধর্মবীর, যারা ধর্মে বীর হয়ে যায় সে সকলের পূজ্য হয়ে যাচ্ছে। রণবীর, যে যুদ্ধে বীর হয়েছে সে সকলের পূজ্য, আলেকজান্ডার। কাব্যবীর, কাব্যে যে বীর হয়ে যাচ্ছে, কাব্যে যে মহান হয়ে যাচ্ছে, সে সকলের পূজ্য হয়ে উঠছে। যেমন শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ বলতে পারো, সকলের পূজ্য। কিন্তু যেখানে দেখে না কেউ, যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? যেখানে কোনো বাহবা নেই,
যে কাজটাকে সকলেই ঘৃণা করে, যেখানে বাস করে অপার অসহিষ্ণুতা, মানুষ অসহিষ্ণু হয়ে ওঠে, যে কাজগুলো গরিব খেটে খাওয়া মানুষরা যে কাজগুলো করছে দৈনন্দিন জীবনে, কলকারখানায়, মাঠে ঘাটে, সর্বত্র যে কাজগুলো করছে, সেখানে কোনো অপার অসহিষ্ণুতা, অনন্ত প্রীতি, নির্ভীক কার্যকারিতা, সেখানে কিন্তু বাস করছে অপার সহিষ্ণুতা। খুব সহিষ্ণুতার সাথে তারা কাজ করে বলেই কাজগুলো উদ্ধার হয়। চাষি মাঠে কাজ করছে বলে, অনন্ত প্রীতি দিয়ে কাজ করছে এবং নির্ভীকতার সাথে কাজ করছে বলেই সব কাজগুলো সুষ্ঠুভাবে হয়। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছেন, তাতে কি কোনো বীরত্ব নেই? গরিবরা যে কাজটা করছে তাতে কি কোনো বীরত্ব নেই? তোমার বীরত্ব থাকা উচিত। বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়, বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়ে যায়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়। ঘোর স্বার্থপর ও নিষ্কাম হয়, কিন্তু ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্যপরতা দেখান, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদ দলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। দেখো, বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়ে যায়। বিশাল বড় কাজ হলে অনেক লোক বাহবা দিচ্ছে, হাত লাগিয়ে দিচ্ছে। মাঠে নেমে তুমি ব্যাট হাতে নেমেছো, ক্রিকেট খেলতে ব্যাট হাতে নেমেছো, তুমি কাপুরুষ যখন বীর হয়ে যাবে। 10,000 জনের সামনে যখন তুমি কোনো কাজ করতে যাবে, 10,000 লোক যখন হাত তাড়িয়ে দেবে, তখন তোমার মধ্যে কাপুরুষ হলেও তুমি যখন জীবন দান করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, ব্যাকুল হয়ে পড়বে। প্রাণ দিয়ে দিই, এত লোক হাত তাড়িয়ে দিচ্ছে, এত উত্তেজনার মধ্যে কাপুরুষ, চরম কাপুরুষও যেন প্রাণ দিয়ে দিতে পারে বলে লেখক মন্তব্য করেছেন। ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়ে যায়। ঘোর স্বার্থপর ব্যক্তি যে, সেও নিষ্কাম হয়ে যায়। কিন্তু অতি ক্ষুদ্র কাজ, খুব কম কাজ, খুব সামান্যতর কাজ, সকলে অজান্তে যিনি সেই কাজ নিঃস্বার্থতা ও কর্তব্য মতে করেন, তিনিই ধনী। যে কাজটা কোনো মূল্য নেই, যে কাজটা কোনো বাহবা পায় না। তুমি এক গাড়ি ধান এলো ঘরে, খড় এলো ঘরে, ধানের আটি এলো ঘরে, সেই এক গাড়ি খড়কে তুমি সাজালে, খুব কম বছর হাতে তুমি সাজালে, ভালো হয়ে দিলে, তুমি হয়তো বাহবা পেয়ে গেলে ঘরে, বাহ কি কাজটাই না করলো ছেলে আমার, বিশাল বড় বীর হয়ে গেছে। এক ট্রাক্টর বা এক গরুর গাড়ি খড়কে সেরে দিল, বিশাল ব্যাপার। কিন্তু প্রতিদিন তোমার মা যে কাজ করে ঘরে, যে রান্না বান্না করেন, ঘর দুয়ার মোছামুছি করেন, ঘর দুয়ার ঝাঁটমোছ করেন, কাচাকাচি করেন, বাসন ধোয়াধুয়ি করেন, সব কাজগুলো বিশাল বড় একটা কর্মযোগ্য। ছোট ছোট কাজ, কিন্তু অনেক বড় কাজ, অনেক সূক্ষ্ম কাজ, সহনশীলতা লাগে। সে কাজটার জন্য কোনো বাহবা কিন্তু তিনি পান না। পান কি? পান না। সেরকমই আমাদের দেশের বড় বড় কাজ করলে তখন আমরা খুব বাহবা দিয়ে রাখি। বিশাল বড় কাজগুলো, বিশাল বড় বীর, বিশাল বড় চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, তারপরে আলেকজান্ডার, অশোক, এনাদের নাম আমরা খুব বড় বড়ভাবে জানি। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, তোমার নাম আমরা খুব বড় বড়ভাবে জানি। কিন্তু যে সমস্ত মানুষরা খেটে খাওয়া মানুষরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তাদের নাম কিন্তু আমরা জানি না। তাই লেখক বলছেন, তিনিই ধন্য। সে তোমরা ভারতের চিরপদ দলিত শ্রমজীবী মানুষের দল, তোমরাই ধন্য আমাদের জগৎ সংসারে। তোমাদের প্রণাম করি, তোমাদের প্রণাম করি। আন্ডারলাইন মাধ্যমে সে তোমাদের প্রণাম করি। এরপর লেখক চলে যাচ্ছেন খালের বিষয়ে। এই সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতকগুলো লবণাম্বু জলা খাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্রস্পর্শী এক খাত তৈরি হয়। মিশরের রোম সাম্রাজ্যের শাসনকালের মধ্যে মধ্যে এই খাত মুক্ত রাখার চেষ্টা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। এই সুয়েজ খালের ইতিহাসে বলতে যাচ্ছেন এবারে, অতি প্রাচীন জিনিস, আজকের খাল নয়, বহুকাল ধরে ওই খালটা আছে। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময়, ফেরো বাদশাহ ছিলেন যখন, মিশরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। ফেরাও তারা রাজাদের, মিশরের রাজাদের ফেরাও বলা হতো, সেখান থেকে ফেরো এসছে। সেই বাদশাহদের সময় কতগুলো লবণাম্বু খাত ছিল, হ্রদ মতো ছিল। এই লোহিত সাগর যেখানে শেষ হচ্ছে আর মধু সাগর যেখানে শেষ হচ্ছে, তার মাঝখান অংশটা
মরুভূমি, কিন্তু কিছু কিছু খাত 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 হয়েছে। সেইগুলো থেকে বালিকে সব তুলে করে উভয় স্পর্শী বালিকে তুলে করে এই সুয়েজ খালটা তৈরি করা হয়েছিল। মিশরের রোম রাজ্যের শাসনকালের মধ্যে মধ্যে ওই খাত মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে, মাঝে মাঝে তাও চেষ্টা করেছে, রোম সাম্রাজ্যের শাসনকালও করেছে। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক নতুন করে তোলেন। মুসলমান বিজয় যখন হচ্ছে, অর্থাৎ 1000 খ্রিস্টাব্দ নাগাদ, যখন অমরু মিশর জয় করছেন, তখন তিনি আবার পুনরায় ওই এই খালটাকে পুনরায় বালুমুক্ত করছেন এবং সুন্দরভাবে যাতে যাতায়াত করা যায় তার ব্যবস্থা করছেন। কিন্তু এর পতনের পর তো এই রাজা মারা গেলেই আবার সেটা বন্ধ হয়ে যাবে, আবার অন্য কেউ করলে আবার খুলবে, এরকমই চলছে। তারপর বড় কেউ কিছু করেননি। তুরস্কের সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত আধুনিক কালে খনন করেন। কে করেন না? তুরস্কের সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে এই খালটি খনন করেন। টাকা পয়সা কে দিয়েছে? ফরাসিরা দিয়েছে, ফ্রান্স। এই খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্য দিয়ে যাবার দরুন পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বড় বাণিজ্য জাহাজ একবারে যেতে পারে, একসঙ্গে একাধিক গাড়ি যেতে পারে না, বা একাধিক গাড়ি ক্রসও করতে পারে না। একটা গাড়ি একদিকেই যাবে, সিঙ্গেল লাইন আর কি। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি আসছে, এ দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। সেই জন্য সমস্ত খালটি কতকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগে দুই মুখে কতটা করে স্থান এমনভাবে প্রশস্ত করে রাখা আছে যে যাতে 2-3 খানি জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্যসাগর মুখে প্রধান অফিস, যার প্রত্যেক বিভাগে রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান অফিসের জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে, কখানে আসছে কখানে যাচ্ছে, প্রতি মুহূর্তে তারা কে কোথায় আছে তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানি সামনে যদি আর একখানি আসে, তার জন্য এক স্টেশনের হুকুম না পেলে আরেক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পারে না। খালটা এতটাই সরু যে একসঙ্গে দুটো জাহাজ কখনোই ক্রস করতে পারবে না। তার জন্য এই জাহাজের মুখে ভূমধ্যসাগরের যে মুখে আছে, ভূমধ্যসাগর থেকে যেখানে ঢুকছে, প্রবেশ করছে, লোহিত সাগর যখন এই সুয়েজ খাল যখন প্রবেশ করছে, সেখানে মেন অফিস আছে সেইখান থেকে, এবং তারপরে পুরো অংশটা জুড়ে যে 100 কিলোমিটার রাস্তা আছে, সেই 100 কিলোমিটার রাস্তাকে 5 কিলোমিটার করে ভাগ করে বিভিন্ন স্টেশন করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এটা করে কিছুটা করে অংশ সরু জায়গা যেতে কিছুটা করে অংশ বড় করে কেটে দেওয়া হয়েছে, যাতে 2-3টি জাহাজ ঢুকে থাকতে পারে। সেখানে 2-3টি জাহাজ যদি ঢুকে থাকে, তাহলে একটা জাহাজ পেরিয়ে চলে গেল। এই জাহাজটা যখন পেরিয়ে চলে যাবে, তখন ওখান থেকে একটি জাহাজ বেরিয়ে করে আবার চলে এলো। এটা হচ্ছে সিস্টেম, একদম রেল স্টেশনের মতো। একটা জাহাজ ঢুকলেই তারে করে খবর যায়, তারে করে মানে টেলিগ্রাম, ফোন, এখনকার দিনে ফোন যেটা বলি, তাকে আগের দিনে টেলিগ্রাম করে খবর পাঠানো হতো এক জায়গা থেকে আরেক জায়গায়। আর এই জাহাজ ঢুকেছে, আর এখন আর অন্য জাহাজ পাঠাবে না, এরকম ক্রমাগত খবর যেত। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটাই রাজনৈতিক মীমাংসা। এই খালটা তৈরি করেছে ফরাসিরা এবং এখানে যা কর্মচারী নিয়োগ হয়ে আছে তারাও ফরাসি, কিন্তু এটার অধিকাংশ শেয়ার, এখানে একটা জাহাজ যাচ্ছে, শেয়ার মানে কি না, একটা লাভের অংশ। একটা জাহাজ যাচ্ছে মানে কি, সে কিছু টাকা দিচ্ছে। এই রাস্তা দিয়ে জাহাজ যাচ্ছে মানে তার 2 মাসের যাতায়াত সময় বেঁচে গেল। আফ্রিকা দিয়ে যেতে গেলে 2 মাসের যাতায়াত সময় বেঁচে গেল, টাকা দিচ্ছে তারা। সে টাকাটা কে পাচ্ছে? কোনো একটা কোম্পানি পাচ্ছে। সেই কোম্পানিটার অধিকাংশ শেয়ার ইংরেজদের হাতে মধ্যে, কিন্তু ইংরেজরা এটার মালিক হলেও এটা দেখভাল করা করছে না ফরাসিরা করছে, কারণ তারাই এটাকে সৃষ্টি করেছে, তারাই এটাকে নিয়ন্ত্রণ করেছে। এতকাল ধরে তারা এখানে কর্মচারী হিসেবে ছিল, তাই এটা রাজনৈতিক একটা মীমাংসা সূত্র বেরিয়েছে। ইংরেজরা এটার মালিক হয়ে গেলেও এখানে পরিচালনা করবে কিন্তু ফরাসিরাই। এটাই রাজনৈতিক সমাধান। এই হলো আমাদের গল্প। এই গল্পে কয়েকটি প্রশ্ন বা তোমাদের লিখতে হবে, 2-3টি প্রশ্ন লিখো। 1 নম্বর প্রশ্ন, অনাদিকাল হতে উর্বরতায়
আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? এই মন্তব্যের সপক্ষে লেখক যে যুক্তি তুলে ধরেছেন তা গল্প অবলম্বনে তোমার নিজের ভাষায় লেখো। 5 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। লেখক কেন ভারতের শ্রমজীবী মানুষকে প্রণাম করেছেন তা গল্প অবলম্বনে বা প্রবন্ধ অবলম্বনে লেখো। এটাও 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এটি রাজনৈতিক মীমাংসা। কোনটি রাজনৈতিক মীমাংসা? কোনটি রাজনৈতিক মীমাংসা? এই খাল সম্পর্কে তুমি যা জানো তা নিজের ভাষায় লিখো। এই খাল সম্পর্কে, সুয়েজ খাল সম্পর্কে যা জানো তো নিজের ভাষায় লিখো। 2+3 এই 3টি প্রশ্ন লিখে পাঠাও, তাহলেই হয়ে যাবে। টাটা, ভালোভাবে থেকো। আমি এখন আস্তে আস্তে আরো সুস্থ হয়ে উঠছি, কোনো চিন্তা নেই।